শুভ সকাল। আজকের অনলাইন ক্লাসে দোলেশ্বর আব্দুল মান্নান আদর্শ মহাবিদ্যালয়ের পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীকে স্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি কণিকা রায়, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন সাবজেক্ট থেকে আজ আমরা আলোচনা করব উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণনের দ্বিতীয় পত্র থেকে তৃতীয় অধ্যায় বিপণন কার্যাবলী। এই অধ্যায়টা পাঠ করলে আমরা যে সম্পর্কে ধারণা পাব সেগুলো হচ্ছে বিপণন কার্যাবলী কি বা কাকে বলে, বিপণন কার্যাবলী সমূহ কি কি সেগুলো সম্পর্কে বিস্তারিত ধারণা পেয়ে যাব এবং এই বিপণন কার্যাবলী কেন আমাদের কাছে গুরুত্বপূর্ণ সে সম্পর্কে আমরা জানতে পারব। তাহলে আমরা প্রথমেই জানব বিপণন কার্যাবলী সম্পর্কে। বিপণন কার্যাবলী কি বা বিপণন কার্যাবলী কাকে বলে। তো প্রথমে আমরা একটু মনে করে নিব বিপণন কার্যাবলী বলতে কি বোঝায়। সেক্ষেত্রে আমরা আলোচনা করব প্রথমে বিপণন কি। বিপণন হচ্ছে একটি সামাজিক প্রক্রিয়া যার প্রধান উদ্দেশ্য হচ্ছে প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জনের মাধ্যমে ভোক্তার সন্তুষ্টি পূরণ। অর্থাৎ অন্যভাবে বলতে পারি যে ভোক্তার সন্তুষ্টি পূরণের মাধ্যমে প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জন, তার জন্য যাবতীয় কর্মকাণ্ড সম্পাদন করা। আর কার্যাবলী কি? কার্যাবলী হচ্ছে কোনো বিষয়ে কাজ করা, সেটা আমরা সকলেই জানি। তাহলে সেক্ষেত্রে বিপণন কার্যাবলী বলতে আমরা কি বুঝি? বিপণন কার্যাবলী হচ্ছে এই ভোক্তার প্রয়োজন পূরণের করার জন্য এবং প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জন করা, অর্থাৎ ভোক্তার সন্তুষ্টি পরিমাপের মাধ্যমে প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জনের জন্য যে সকল কার্যাবলী সম্পাদন করা হয় সেই কার্যাবলীগুলোকেই বলা হয় বিপণন কার্যাবলী। আমরা যদি বইয়ের ভাষায় দেখি যে ভোক্তার প্রয়োজন, অভাব ও চাহিদা পূরণের মাধ্যমে প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জনের লক্ষ্যে পরিচালিত যাবতীয় কাজকে বিপণন কার্যাবলী বলে। অর্থাৎ এখানে বলা হয়েছে যে ভোক্তার প্রয়োজন, অভাব এবং চাহিদা পূরণ। ভোক্তার কি প্রয়োজন হচ্ছে সেই অভাবটা পূরণ করতে হবে এবং তার মাধ্যমে প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জন করতে যে কাজগুলো করা হয় তাই হচ্ছে বিপণন কার্যাবলী। যেমন ক্রয়, বিক্রয়, মৌলিকীকরণ, বিজ্ঞাপন ইত্যাদি। এক্ষেত্রে আরো আছে পরিবহন, পরিমিতকরণ, পর্যায়িতকরণ ইত্যাদি। এক্ষেত্রে প্রধান যে বৈশিষ্ট্যগুলো আমরা দেখতে পাই সেগুলো হচ্ছে এই বিপণন কার্যাবলীর মাধ্যমে ক্রেতার সন্তুষ্টি অর্জনের চেষ্টা করা হয়। অর্থাৎ একজন ক্রেতা যে মূল্য দিয়ে পণ্যটা ক্রয় করলো আদৌ সে খুশি হলো কিনা, সন্তুষ্ট কিনা, স্যাটিসফাইড কিনা সেটা দেখা হয়। যেমন বৃষ্টির দিনে ছাতা ব্যবহার করা হয়। এখন আমরা যদি সেই ছাতাটা মশারির মতো কাপড় দিয়ে বা নেট কাপড় দিয়ে তৈরি করি তাহলে ভোক্তা সেটা ব্যবহার করে খুশি হবে না, সন্তুষ্ট হবে না। কেন? কারণ বৃষ্টিটা এটায় প্রোটেক্ট দিতে পারবে না। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে উৎপাদনকারী ও ভোক্তার মধ্যে সেতু বন্ধন করে। অর্থাৎ উৎপাদনকারীর যে পণ্যগুলো আছে সেগুলো ভোক্তার কাছে পৌঁছে দেওয়ার মাধ্যমে উৎপাদনকারীর পণ্যগুলো বিক্রয়ে সাহায্য করে, অন্যদিকে ভোক্তাকে পণ্য পেতে সাহায্য করে। এর মাধ্যমে বিক্রয় ও মুনাফা বৃদ্ধি পায়।
অর্থাৎ এই বিপণন কার্যাবলীর পরিবহন, মরকীকরণ, বিক্রয় এই সমস্ত কাজের মাধ্যমে পণ্য বিক্রয় বৃদ্ধি পাচ্ছে। আর পণ্য বিক্রয় বৃদ্ধি পাওয়া মানেই প্রতিষ্ঠানের মুনাফা বৃদ্ধি পাওয়া। এর মাধ্যমে সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন হয়। অর্থাৎ একদিকে যেমন তার বিক্রয় বাড়ছে, মুনাফা বাড়ছে, যখন তার বিক্রয় বেড়ে যাচ্ছে, তার উৎপাদন আরো বেড়ে যাচ্ছে, এর ফলে আরো কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে। যখন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে, তখন আর্থসামাজিক আরো উন্নয়ন হচ্ছে, অর্থাৎ সামগ্রিকভাবে সামাজিক এবং অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে। তাহলে আমরা বিপণন সম্পর্কে কি ধারণা পেলাম? বিপণন সম্পর্কে আমরা জানতে পারলাম যে বিপণন কার্যাবলী হচ্ছে ভোক্তার প্রয়োজন ও অভাব পূরণের ক্ষেত্রে বা মাধ্যমে প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জনের লক্ষ্যে ক্রয়, বিক্রয়, পরিকল্পনা, মরকীকরণ, বিজ্ঞাপন, প্রমিতকরণ, পর্যায়িতকরণ, পরিবহন, ভোক্তা সন্তুষ্টি বিধান, এই যাবতীয় কার্যাবলী হচ্ছে আমাদের বিপণন কার্যাবলী। বিপণন কার্যাবলী কি কি বা বিপণন কার্যাবলীর শ্রেণী বিভাগ, বিপণন কার্যাবলীগুলো কি? সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বিপণন কার্যাবলীকে প্রধানত 3টা ভাগে ভাগ করা হয়েছে। সেগুলো কি? সেগুলো হচ্ছে উৎপাদন পূর্ব কার্যাবলী, উৎপাদন পরবর্তী কার্যাবলী এবং বিক্রয়ের পরবর্তী কার্যাবলী। অর্থাৎ আমরা যে পণ্য উৎপাদন করব, সেই পণ্য উৎপাদনের উপর নির্ভর করে এই কার্যাবলীগুলোকে 3টা ভাগে ভাগ করা হয়েছে। যে উৎপাদনের পূর্বে আমরা কোন ধরনের কাজগুলো করব, উৎপাদনের পরে কোন ধরনের কাজগুলো করব, এবং এই উৎপাদিত পণ্য আমরা যখন বিক্রয় করব, সাধারণত আমরা যদি সাধারণ অর্থে মনে হচ্ছে যে পণ্য উৎপাদন করলাম, বিক্রয় করলাম, তাহলে আমার কাজ শেষ হয়ে গেল। আসলে তা নয়। তাহলে সেক্ষেত্রে আমরা যে পণ্য বিক্রয় করব, বিক্রয়ের পরবর্তীতে আমরা কি কি কাজগুলো করব, সেক্ষেত্রে প্রথমে আসবো আমরা উৎপাদন পূর্ব কার্যাবলী। অর্থাৎ উৎপাদনের পূর্বে আমরা কি কি কাজ করব। তো সেক্ষেত্রে আমি একটু বলে রাখি, আমরা এখানে সংজ্ঞাগুলো আলোচনা করে যাব। সংজ্ঞাগুলোর আলোচনার সঙ্গে এর পরবর্তীতে আমরা এই গুরুত্বগুলো আলোচনা করব। পরবর্তীতে আমরা সংজ্ঞাগুলো নিয়ে আলোচনা করব না। তাহলে চলে যাই আমরা পয়েন্টগুলোতে। উৎপাদন পূর্ব কার্যাবলী, অর্থাৎ পণ্য যে আমরা উৎপাদন করব, উৎপাদনের পূর্বে আমরা কি কি কাজ করে থাকি। এক্ষেত্রে বাজার তথ্য সংগ্রহ করে থাকি, বিপণন পরিবেশ বিশ্লেষণ করে থাকি, পণ্য পরিকল্পনা করে থাকি, ক্রয় করে থাকি এবং পণ্য উন্নয়ন করে থাকি। সেক্ষেত্রে বাজার তথ্য সংগ্রহ কি? বাজার তথ্য সংগ্রহ হচ্ছে প্রতিযোগী যে পণ্যগুলো আছে বা প্রতিযোগী যে কোম্পানিগুলো আছে, তাদের পণ্যগুলো কেমন, তাদের পণ্যের কোয়ালিটি কেমন, তাদের পণ্যের মূল্য কেমন, যারা ভোক্তা আছে ভোক্তার আয় কেমন, তার ক্রয় ক্ষমতা কেমন, ক্রয়ের ইচ্ছা কেমন, এই যে যাবতীয় তথ্য সংগ্রহ করা, এটাই হচ্ছে বাজার তথ্য সংগ্রহ। এবং এই বাজার তথ্য সংগ্রহ করে এটা বিশ্লেষণ করা হয় যে এর উপর ভিত্তি করে আমরা কি ধরনের পণ্য তৈরি করতে পারি, কি ধরনের পণ্য তৈরি করলে আমাদের বেশি মুনাফা অর্জন হবে, সে পণ্যের কোয়ালিটি কেমন হবে ইত্যাদি বিশ্লেষণ করা হয়। এবার পরিকল্পনা প্রণয়ন। পণ্যের পরিকল্পনার ক্ষেত্রে তাহলে আমরা কি পণ্যটা তৈরি করব, এই পণ্যটা কি পরিমাণ তৈরি করব, পণ্যটা কখন তৈরি করব, কিভাবে আমরা পণ্যটা উৎপাদন করব, কিভাবে আমরা পণ্যটা সরবরাহ করব, ভোক্তাদের হাতে পৌঁছে দিব, এই যে যাবতীয় পরিকল্পনা, সেটা হচ্ছে আমাদের পণ্য পরিকল্পনা। অর্থাৎ পণ্য কি পরিমাণ পণ্য আমরা তাহলে তৈরি করব, কখন তৈরি করব, কিভাবে তৈরি করব ইত্যাদি নির্ধারণ করাই হচ্ছে পণ্য
পরিকল্পনা। এবার আসছে আমাদের ক্রয়। ক্রয় হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে অর্থের বিনিময়ে বিক্রেতার হাত থেকে পণ্য ক্রেতার হাতে চলে যায়, বা মালিকানা বিক্রেতার হাত থেকে বিক্রেতার কাছ থেকে ক্রেতার কাছে চলে যায়। এটা হচ্ছে বিক্রয়। এই বিক্রয়ের ফলে পণ্যের মালিকানাগত উপযোগ সৃষ্টি হয়। এখানে কিন্তু একটা কোশ্চেন হতে পারে যে মালিকানাগত বা সত্ত্বগত উপযোগ কিভাবে সৃষ্টি হয়। মালিকানা বা সত্ত্বগত উপযোগ ক্রয় বিক্রয়ের মাধ্যমে সৃষ্টি হয়। ক্রয় বিক্রয় একসঙ্গে কেন বললাম? একজন ব্যক্তি পণ্য বিক্রয় না করলে অন্য ব্যক্তি ক্রয় করতে পারছেন না। আবার বিপরীতভাবে যদি আমরা দেখি, কোনো ব্যক্তি যদি পণ্য ক্রয় না করেন, অন্য ব্যক্তি পণ্য বিক্রয় করতে পারছেন না। তার মানে একটা মাধ্যম, অর্থের বিনিময়ে পণ্য এক ব্যক্তির হাত থেকে অন্য ব্যক্তির হাতে যাচ্ছে। সেক্ষেত্রে একজন হচ্ছে ক্রেতা, একজন হচ্ছেন বিক্রেতা। যিনি অর্থের বিনিময়ে পণ্যটা গ্রহণ করছেন তিনি হচ্ছেন ক্রেতা, এবং যিনি অর্থের বিনিময়ে পণ্যটা প্রদান করছেন, অন্যকে দিয়ে দিচ্ছেন, তিনি হচ্ছেন বিক্রেতা। এবার আমরা চলে যাব পণ্য উন্নয়ন। পণ্য পরিকল্পনা। আরেকটু কথা এখানে বলে রাখি, ক্রয়। এই ক্রয়ের কাজটা এখানে বলা হয়েছে উৎপাদনকারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে। এই ক্রয়টা ভোক্তার ক্রয় নয়। ভোক্তা হচ্ছে যিনি চূড়ান্তভাবে পণ্য ভোগ করেন, তিনি হচ্ছেন ভোক্তা। এই ক্রয়টা শিল্প উদ্যোক্তার পক্ষ থেকে ক্রয়। অর্থাৎ তাহলে শিল্প উদ্যোক্তা কি ক্রয় করে থাকে? শিল্প উদ্যোক্তা তার প্রতিষ্ঠান করার জন্য জমি ক্রয় করে থাকে, পণ্য উৎপাদনের জন্য মেশিন ক্রয় করে থাকে, কাঁচামাল ক্রয় করে থাকে, শ্রমিক কর্মী ক্রয় করে থাকে। এই যাবতীয় ক্রয় কাজকে এখানে বোঝানো হয়েছে। এখন আমরা চলে যাই পণ্য উন্নয়নে। পণ্য উন্নয়ন কি? পণ্য উন্নয়নের আরেকটা যদি সেম অর্থ একটা বলতে পারি আমরা, সেটা হচ্ছে পণ্য তৈরি করা। অর্থাৎ পণ্য এক্ষেত্রে তৈরি করতে হচ্ছে, অর্থাৎ পণ্য পরিকল্পনা এবং ক্রয়ের পরে এই পণ্য আমরা তৈরি করে থাকি। এই পণ্য তৈরি করাকেই বলা হচ্ছে পণ্য উন্নয়ন। পণ্য উৎপাদন পরবর্তী কার্যাবলী, অর্থাৎ পণ্য উৎপাদনের পরে আমরা কি কি কাজ করে থাকি। সেক্ষেত্রে আমরা পণ্য তৈরির প্রথমেই আমরা করে থাকি মৌখিকরণ, অর্থাৎ পণ্য করে যদি আমরা বাইরে ফেলে রাখি পণ্যটা নষ্ট হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে আমরা কি করে থাকি? পণ্যটা উপরে একটা আবরণ দিয়ে থাকি, যেটাকে আমরা মোড়ক বলে থাকি। এই মোড়কের যে কার্যাবলীটা যখন করা হয় তাকে বলা হয় মোড়কীকরণ। প্যাকেট, এই প্যাকেটটাকে প্যাকেজিকরণ, প্যাকেটিং, এই প্যাকেটিংটা হচ্ছে মোড়কীকরণ। তাহলে সেক্ষেত্রে আমরা কি করে থাকি? সেক্ষেত্রে এই প্যাকেজিং এর ক্ষেত্রে পণ্য মোড়কটা কিভাবে তৈরি করা হবে, তার উপরে কি কি তথ্য দেওয়া হবে, পণ্যটার কাগজটা কি, প্যাকেটটা কি ধরনের হবে, এই যাবতীয় কাজ এখানে সম্পাদন করা হয়। এবার চলে আসি আমরা পরিবহন। পণ্যটা তৈরি করার পরে সেটা এক স্থান থেকে অন্য স্থানে পৌঁছে দেওয়া বা উৎপাদনকারী থেকে ভোক্তার হাতে পৌঁছে দেওয়া, কখনো বা উৎপাদনকারী প্রতিষ্ঠান থেকে মধ্যস্থ ব্যবসায়ীর হাত পর্যন্ত পৌঁছে দেওয়ার যাবতীয় কাজকে বলা হয় পরিবহন। এই পরিবহনের মাধ্যমে স্থানগত উপযোগ সৃষ্টি হয়। তাহলে স্থানগত উপযোগ কিসের মাধ্যমে সৃষ্টি হয়? স্থানগত উপযোগ পরিবহনের মাধ্যমে সৃষ্টি হয়ে থাকে। অর্থাৎ একটা জায়গায় পণ্য তৈরি হচ্ছে, সেই পণ্যটা আমরা অন্য জায়গায় পৌঁছে দিচ্ছি। যেমন আমরা পোশাক পরিচ্ছদ ব্যবহার করি, শু ব্যবহার করে থাকি,
এই প্রোডাক্টগুলো একটা জায়গায় তৈরি হচ্ছে, কিন্তু আমরা সারা দেশে বা এখন অনলাইন প্রসেসে এক দেশের পণ্য অন্য দেশে আমরা ইউজ করছি। এই যে স্থান, এক স্থানের পণ্য অন্য স্থানে আমরা ব্যবহার করেছি, এটাকে বলা হচ্ছে স্থানগত উপযোগ। গুদামজাতকরণ অর্থাৎ পণ্যগুলো নির্দিষ্ট সময় পর্যন্ত নির্দিষ্ট জায়গায় সংরক্ষণ করা কিংবা উৎপাদনের পর থেকে শুরু করে ভোক্তার হাতে পৌঁছানোর আগ পর্যন্ত সময় পণ্য সংরক্ষণ করাকে বলা হয়ে থাকে গুদামজাতকরণ। এই গুদামজাতকরণের মাধ্যমে পণ্যের সময়গত উপযোগ সৃষ্টি করা হয়। অর্থাৎ একটা সময় পণ্য তৈরি করা হচ্ছে, সেই পণ্যটা আমরা অন্য একটা সময় গিয়ে ব্যবহার করে থাকি। অর্থাৎ যেমন একটা নির্দিষ্ট সিজনে আখ চাষ করা হচ্ছে, আখ থেকে চিনি তৈরি করা হচ্ছে, চিনিটা আমরা সারা বছর ধরে ব্যবহার করে থাকি। তাহলে এই যে প্রসেসটা, একটা সময়ের পণ্য আমরা অন্য সময় ব্যবহার করে থাকি, এটাকে বলা হচ্ছে গুদামজাতকরণ। প্রমিতকরণ, প্রমিতকরণকে আমরা অন্যভাবে বলতে পারি মান নির্ধারণ। এক্ষেত্রে প্রমিতকরণ হচ্ছে পণ্যের বিশেষ গুণ যা ক্রেতারা পছন্দ অপছন্দ বা যার ভিত্তিতে ক্রেতারা পণ্য পছন্দ বা অপছন্দ করে থাকে। অর্থাৎ প্রমিতকরণ কে বা পণ্যের অন্তর্নিহিত গুণাবলীকে বলা হচ্ছে প্রমিতকরণ। পর্যায়িতকরণ, পর্যায়িতকরণকে অন্যভাবে আমরা শ্রেণীবদ্ধকরণ বলতে পারি। অর্থাৎ প্রমিতকরণের ভিত্তিতে বা পণ্যের মান অনুযায়ী সাজিয়ে রাখাকে বলা হয় পর্যায়িতকরণ। যেমন আমরা মুদি দোকানে গেলে দেখতে পাই, এক্ষেত্রে যদি আমরা যে সাবান পাউডার জাতীয় সাবান দিয়ে আমরা কাপড় পরিষ্কার করে থাকি, সেক্ষেত্রে বিভিন্ন ব্র্যান্ডের পণ্য থাকে। আধা কেজির সেই পণ্যগুলোই সেম ব্র্যান্ডের পণ্যগুলো 1 কেজির প্যাকেট থাকে, 2 কেজির প্যাকেট থাকে, আধা কেজির প্যাকেট থাকে, 250 গ্রামের প্যাকেট থাকে, মিনি প্যাকেট থাকে। এই যে মিনি প্যাকেট, তার মধ্যে আবার ছোট বড় সাইজ থাকে। এই যে পরিমাণ অনুযায়ী, কোয়ালিটি অনুযায়ী আলাদা আলাদা করে সাজিয়ে রাখা হয়, এটাকে বলা হয় পর্যায়িতকরণ। বিজ্ঞাপন, বিজ্ঞাপন হচ্ছে সুনির্দিষ্ট উদ্যোক্তা কর্তৃক অর্থের বিনিময়ে পণ্য সেবা সম্পর্কে নৈর্ব্যক্তিক উপস্থাপনকে বলা হয় বিজ্ঞাপন। অর্থাৎ সুনির্দিষ্ট ব্যক্তি কেন, একটা নির্দিষ্ট ব্র্যান্ডের পণ্য সম্পর্কে একজন নির্দিষ্ট উদ্যোক্তাই বিজ্ঞাপন দিয়ে থাকে। এক প্রতিষ্ঠানের পণ্যের বিজ্ঞাপন অন্য প্রতিষ্ঠান কখনোই দিয়ে থাকেন না, এজন্য এখানে বলা হয়েছে সুনির্দিষ্ট উদ্যোক্তা। নৈর্ব্যক্তিক উপস্থাপন কি? নৈর্ব্যক্তিক উপস্থাপন হচ্ছে যখন কোনো পণ্য বা কোনো ব্যক্তিকে এমনভাবে উপস্থাপন করা হয়, মনে হয় যেন ওই পণ্য বা ওই ব্যক্তি আমাদের সামনে আছে, আদৌ সেক্ষেত্রে তাদের আলোকচিত্র বা অন্য কিছু উপস্থাপন করা হয়, এটাকে বলা হয় নৈর্ব্যক্তিক উপস্থাপন। যেমন আমরা টিভিতে দেখতে পাই, যেমন চিপসের অ্যাড দেওয়া হচ্ছে, সেখানে একজন ছোট বাচ্চা চিপস খাচ্ছে, সেক্ষেত্রে টিভির মধ্যে নিশ্চয়ই কোনো ব্যক্তি ঢুকে থাকেন না, এটা হচ্ছে একটা ভিডিও চিত্র। এই চিত্রটা আগে থেকে ভিডিও করা হয়েছে, সেটা দেখানো হচ্ছে, মনে হচ্ছে কেমন যেন বাচ্চাটা ওখানে বসে চিপসটা নিচ্ছে। তাহলে এ ধরনের উপস্থাপনকে বলা হচ্ছে নৈর্ব্যক্তিক উপস্থাপন। এই উপস্থাপনগুলো যখন অর্থের বিনিময়ে নির্দিষ্ট উদ্যোক্তা কর্তৃক নির্দিষ্ট পণ্যের প্রতি করা হয়, তখন তা হচ্ছে বিজ্ঞাপন। বিক্রয়, বিক্রয় হচ্ছে এমন একটা প্রক্রিয়া যার মাধ্যমে অর্থের বিনিময়ে পণ্য ক্রেতার কাছে পৌঁছে দেওয়া হয়। এই প্রক্রিয়াকে বলা হচ্ছে, অর্থাৎ বিক্রেতা পণ্যটা বিনিময়ে অর্থ নিচ্ছে, ক্রেতা সেক্ষেত্রে অর্থ
প্রদান করছে এবং বিনিময়ে বিক্রেতার থেকে পণ্যটা ক্রেতা গ্রহণ করে থাকছে। এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে বিক্রয়। এবার আমরা চলে যাব বিক্রয় পরবর্তী কার্যাবলী, অর্থাৎ বিক্রয় শেষ হয়ে যাওয়া মানেই প্রতিষ্ঠানের কাজ শেষ নয়, সেক্ষেত্রে তাকে আরো কিছু দায়িত্ব পালন করতে হয়। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে একজন ব্যক্তি পণ্য গ্রহণ করলো, সে আদৌ কতটুকু খুশি হলো। ব্যক্তি যদি পণ্য গ্রহণ করে খুশি হন তাহলে সে পুনরায় পণ্যটা গ্রহণ করবেন, কিন্তু কোনো কারণে সে যদি পণ্যটা গ্রহণ করে অখুশি হন, পুনরায় সে আর কখনো ওই পণ্য গ্রহণ করবে না। তাই সেক্ষেত্রে আমাদেরকে বিক্রয়ের পরবর্তীতেও কিছু কাজ করতে হয় এই ভোক্তাকে খুশি করার জন্য, বা সে কতটা আসলে সন্তুষ্টি হলো সেটা পরিমাপ করার জন্য। যেমন বিক্রয়োত্তর সেবা প্রদান। বিক্রয়োত্তর সেবাগুলো কি? বিক্রয়োত্তর সেবাগুলো হচ্ছে পণ্য সম্পর্কে গ্যারেন্টি বা ওয়ারেন্টি প্রদান করা, হোম ডেলিভারি দেওয়া, সংস্থাপন করে দেওয়া ইত্যাদি হচ্ছে বিক্রয়োত্তর সেবা। এক্ষেত্রে ওয়ারেন্টি এবং গ্যারেন্টি কি? ওয়ারেন্টি হচ্ছে একটা নির্দিষ্ট সময়ে মধ্যে পণ্য যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে পণ্যটাকে বিনামূল্যে সারিয়ে দেওয়া হয়। গ্যারান্টিটা কি? গ্যারান্টি হচ্ছে পণ্যটা যদি কোনো কারণে নষ্ট হয়ে যায় নির্দিষ্ট সময়ের মধ্যে, ওই পণ্যের পরিবর্তে তাকে নতুন একটা পণ্য দিয়ে দেওয়া হয়। এই যাবতীয় কাজগুলো হচ্ছে বিক্রয়োত্তর সেবা। ভোক্তার সন্তুষ্টি পরিমাপ। ভোক্তা পণ্যটা গ্রহণ করে কতটুকু খুশি হলো, আদৌ সে উপকৃত হলো কিনা, স্যাটিসফাইড কিনা সেটা পরিমাপ করে দেখতে হয়। কেননা সে যদি খুশি না হয় পুনরায় পণ্যটা গ্রহণ করবে না। আর যদি সে পণ্য গ্রহণ করে খুশি হয় তাহলে সে আরো 5 জন ভোক্তাকে পণ্য ক্রয়ে উৎসাহিত করবে। এরপর হচ্ছে লাস্ট কাজ হচ্ছে সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করা। অর্থাৎ ভোক্তা যদি খুশি হয় তাহলে তো পরবর্তীতে আর কোনো কাজ থাকে না, কিন্তু কোনো কারণে যদি ভোক্তা অখুশি হয় তাহলে কি কারণে ভোক্তা অখুশি হলো সেটা খুঁজে বের করা হয় এবং পণ্যের কোথায় সমস্যা আছে, কেন আছে সে সম্পর্কে পুনরায় পরিকল্পনা করা হয় এবং এই সমস্যা দূর করার চেষ্টা করা হয়। তাহলে আজ আমরা আলোচনা করলাম বিপণন ধারণা, অর্থাৎ বিপণন কি বা বিপণন কার্যাবলী কি, এবং তাহলে বিপণন কার্যাবলী কি? বিপণন কার্যাবলী হচ্ছে ভোক্তাদের প্রয়োজন এবং অভাব চাহিদা পূরণের মাধ্যমে প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জনের লক্ষ্যে পরিচালিত যাবতীয় কার্যাবলীকে বলা হচ্ছে বিপণন কার্যাবলী। এই কার্যাবলীগুলো কি কি ছিল? এই কার্যাবলীগুলো হচ্ছে উৎপাদন পূর্ব কার্যাবলী, উৎপাদন পরবর্তী কার্যাবলী এবং বিক্রয় পরবর্তী কার্যাবলী। উৎপাদন পূর্ব কার্যাবলীর মধ্যে ছিল পরিবেশ বিশ্লেষণ, বাজার তথ্য সংগ্রহ, পণ্য পরিকল্পনা করা, ক্রয় ইত্যাদি। উৎপাদন পরবর্তী কার্যাবলীগুলো ছিল পরিবহন, গুদামজাতকরণ, মোড়কীকরণ, পর্যায়িতকরণ, প্রমিতকরণ, বিজ্ঞাপন, বিক্রয় ইত্যাদি। এবং বিক্রয় পরবর্তী কার্যাবলীগুলো ছিল বিক্রয়োত্তর সেবা প্রদান, ভোক্তার সন্তুষ্টি পরিমাপ এবং সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ। এই ছিল আজকের আমাদের আলোচনা। তাহলে আজ এই পর্যন্ত থাক। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সকলকে।